সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো সমসাময়িক যে পরিস্থিতি রয়েছে তা নিয়ে। চারদিকে অরাজকতা, কিসের লক্ষণ? আমরা দেখছি সারা দেশে ব্যাপক অরাজকতা চলছে। একের পর এক ঘটছে বিভিন্ন ঘটনা। সেনাবাহিনীর শক্ত অবস্থানের পর সিভিল প্রশাসনেও চলছে চরম বিশৃঙ্খলা। রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকটি খুন হয়েছে, যার মধ্যে বিএনপির নেতাও রয়েছেন। আবার আমরা দেখলাম পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলা হয়েছে। বিএনপি রাজনৈতিক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। আমরা জানতে পারলাম যে জামায়াতে ইসলামী তারা সংবাদ সম্মেলনের আয়োজন করছে। এছাড়াও দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি বলে। সেই ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে তাদের যে বক্তব্য রয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের মতানৈক্য রয়েছে সেই জায়গাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। সচিবালয়, এনবিআর, নগর ভবন অচল। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি সচিবালয়ের সব গেট বন্ধ। বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে গত কয়েকদিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। দুপুর 12:30টার দিকে সচিবালয়ের গেটগুলোর সামনে অবস্থান নেন তারা। এতে সবগুলো গেটই বন্ধ রয়েছে। এছাড়াও আগামীকাল শুরু হচ্ছে 25টা ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি। প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সকল ক্যাডারের সমতা বিধানের দাবিতে আগামীকাল থেকে কলম বিরতি কর্মসূচি শুরু হচ্ছে। আগামী 27 ও 28শে মে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচি পালন করবেন। বিগত কয়েকদিন ধরেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম, এটা সেটা নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। এই চেয়ারম্যানের অপসারণের সময়সীমা তারা বেঁধে দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে এই সংস্কার ঐক্য পরিষদ তাদের যে বিভিন্ন কার্যক্রম রয়েছে সেটা নিয়ে এনবিআর প্রায় একটা অচল অবস্থা বিরাজ করছে। আমরা ইশরাকের শপথ ইস্যু, রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে আবেদন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের অচল অবস্থাও কাটেনি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে গতকালও নগর ভবন অবরুদ্ধ ছিল, কর্মসূচি পালন করেছে সমর্থকরা। এবং এই যে সার্বিক যে অবস্থাটা সব সরকারি অফিসগুলোকে কেন্দ্র করে, এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার খোরাক যোগায়। আমরা সার্বিকভাবে দেখছি যে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার তেমন কিছুই করতে পারছে না। আবার সচিবালয়ে যারা আন্দোলনরত রয়েছে তাদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ তিনি সরকারকে বলছেন যে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। আবার উনি আজকে গতকাল চট্টগ্রামে ওনার যেই মাঠ পর্যায়ের কর্মসূচি ছিল সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য হাজির করেছেন। এছাড়াও আমরা দেখছি যে জনাব হান্নান মাসুদ উনিও বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে হাজির হয়েছেন। উনি বলছেন যে সচিবালয় এনবিআর ধর্মঘটকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং জাতীয় রাজস্ব বোর্ড এবং দেশের বন্দরগুলোতে চলমান ধর্মঘটকে কেন্দ্র করে তার এই হুঁশিয়ারি বিভিন্ন পত্রপত্রিকায় যথেষ্ট সাড়া ফেলেছে। এই যখন চারিদিকে অবস্থা ঘটছে তখন আমরা দেখলাম কি, গতকাল পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলা হয়েছে, 6 সাংবাদিক সহ আহত হয়েছে অনেকেই। শেরপুরে যখন পরিবেশ উপদেষ্টা কর্মসূচিতে ছিলেন
এবং সেখানে তিনি বলছিলেন যে বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না। সেই সময় যারা এই বিষয়টার বিপক্ষে ছিল তারা খুব মারমুখী হয়ে ওঠে এবং তাদের আক্রমণে দেখা যায় যে গাড়িবহরকে কেন্দ্র করে তারা বিক্ষোভ করতে থাকে এবং সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। সাথে সাথে সারা দেশে আমরা দেখছি কি, আমরা দেখেছি বাড্ডাতে বিএনপি নেতা খুন হয়েছেন এবং এছাড়াও আমরা দেখছি যে ঢাকাইয়া আকবর বলে একজন সন্ত্রাসী, তিনি আবার চট্টগ্রামে খুন হয়েছেন। এছাড়াও ঢাকার কয়েকটা জায়গার সহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমাগতভাবে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা গতকাল আবার দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আবার প্রেস ব্রিফিং করেছে। ওনারা বলছেন যে করিডোর স্পর্শকাতর বিষয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। সেনাবাহিনীর এই শক্ত অবস্থান বারংবার কিন্তু তারা জানান দিচ্ছে যে জাতীয় স্বার্থ বিঘ্নিত হয় এই ধরনের কোনো বিষয় তারা নিজেদের সম্পৃক্ত করবেন না। এই যখন অবস্থা, তখন সারা জাতির সকলের মধ্যে খুবই চিন্তার খোরাক জোগাচ্ছে কি হচ্ছে চারদিকে। এর মধ্যে আমরা দেখছি বিএনপি রোডম্যাপের দাবিকে বলছে যে সরকারকে তারা অব্যাহতভাবে চাপে রাখবে। নির্বাচন যত দেরি হবে সংকট ততই গভীর হবে বলে উল্লেখ করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলছেন যে যদি বলি আগামীকাল রাস্তায় নামব তাহলে 24 ঘন্টাও থাকতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য বিএনপির নেতাকর্মীরা ক্রমাগত দিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিএনপি শোডাউনের প্রস্তুতি নিয়েছে। আগামী 28শে মে 15 লক্ষাধিক তরুণের সমাবেশ ঘটাবে বিএনপি রাজধানীতে। এই জায়গাগুলো এবং তারা প্রত্যেকেই তরুণ এবং এই বিষয়গুলোরও কিন্তু একটা সম্পৃক্ততা রয়েছে সরকারের কাছে, এক ধরনের বার্তা। সার্বিকভাবে যখন এই জিনিসগুলো ঘটছে আমরা দেখলাম যে অনেকটা বলা যায় স্বাভাবিক রীতিকে ভেঙে আমাদের চিফ জাস্টিস উনি দক্ষিণ আফ্রিকা সফররত ছিলেন, সেখান থেকে খুব তড়িঘড়ি করে এসে চিফ অ্যাডভাইজারের সাথে ওনার মিটিং হয়েছে। কিছু কিছু অসমর্থিত সূত্র তারা এমনও বলছে যে তার পরবর্তীতে রাষ্ট্রপতির সাথেও তার মিটিং হয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স, যিনি বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ছিলেন, উনি দেশ ছেড়ে আমেরিকায় গেছেন। আগামী জুনের শেষ নাগাদ সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওনার চীন ভিজিট আছে। চারদিকে এইসব ঘটনা যে ঘটছে কিসের আলামত পাচ্ছি আমরা? সরকারের কার্যক্রম এক কথায় বলা যায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। স্থিতিশীল সরকার ব্যতীত এই অবস্থা সহজে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। আমরা চাই সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হোক। বাংলাদেশে আমরা এমন অবস্থা তৈরি করতে চাই না যা আমাদের প্রধান উপদেষ্টা উল্লেখ করার চেষ্টা করছেন যে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি। যদি এই ধরনের কোনো কিছু হয় অনেক সুযোগ সন্ধানী পক্ষ কিন্তু বসে থাকবে না। দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব অনেক কিছুই তখন হুমকির সম্মুখীন হতে পারে। আমরা সকলেই যাতে একটা আস্থার জায়গায়, স্থিতিশীল জায়গায় সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি সেই কামনায়। ধন্যবাদ।